অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কথা বলবো ৭১-এর বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াদুর রহমান জিন্নার সঙ্গে। হ্যাঁ ইয়াদুর রহমান সাহেব, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে। আল্লাহ খুব ভালো রাখছে আমাকে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, ৭১-এ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হইতে যাইতেছে, আপনি তো শুনছি আপনি ভারতে ট্রেনিং এর জন্য গেছেন, এই যুদ্ধে যাওয়ার জন্য আপনাকে কে উদ্বুদ্ধ করলো? আমি মূলত 1967 সালে ইস্ট পাকিস্তান রাইফেল, অর্থাৎ যেটা ইপিআর, জি, ওখানে যোগদান করি। কর্মক্ষেত্রে যা দেখা গেল যে বাঙালিদের উপর যে নিপীড়ন ওরা করে পশ্চিম পাকিস্তানিরা, তাতে আমরা মানে আমাদের তখন থেকে আমাদের ভিতরে একটা বিদ্রোহের ছাপ সৃষ্টি হইল তখন থেকে এবং এটা তখন থেকে আমার মনে এবং আগে যারা ছিল বাঙালি তাদের মনে একই দশা, ওদের যে নিপীড়ন জ্বালাতন, এটা আমাদের অসহ্যের বাইরে চলে গেল। তারপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর ডাক, স্বাধীনতার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ে আমাদের চলে একটা গবেষণা চলতো। আচ্ছা, কিভাবে কি করা যায়। হঠাৎ 25শে মার্চ কালো রাত্রি, আমি তখন পিলখানায়, ইপিআর হেডকোয়ার্টার পিলখানায় কর্মরত। এটা সবাই জানেন যে তখন প্রথম আক্রমণটাই হয় রাজারবাগ এবং ইপিআর হেডকোয়ার্টারে। আচ্ছা, অনেক লোক ক্ষতি হয়েছে, অনেক লোক ক্ষতি, যার কোনো তুলনা নাই। বিভীষিকাময় দিন যাপন করছি আমরা। ভাগ্যক্রমে এবং আমার বুদ্ধিমত্তার পরিচয় দেয়া আমি অতি কষ্টে, অতি চিন্তিতভাবে পরিকল্পনা করিয়া আমি সহ আরো 2 জন, মোট 3 জন আমরা ওখান থেকে পালায় আসলাম। ওখান থেকে পালা আসার পর দেখলাম শত শত মানুষ, মানে রাস্তাঘাট কোনো, সেটা ছিল আমি যখন পালা আসলাম সেটা হলো আপনার 30শে মার্চ। আচ্ছা আচ্ছা, 30শে মার্চ, 25শে মার্চ পর্যন্ত তো ওখানে কি বলে হামলা হলে তো আবার অ্যারেস্ট করে রাখা হলো, গৃহবন্দী করে। 30শে মার্চ আমি ওখান থেকে বাইকে আসলাম। পালা আসার পরে আসলে কি কলাতিয়াতে প্রথম আসলাম আমার বাড়ি আসে দেখলাম যে বহু মানুষ, এবং সেটা আমাকে দেখার জন্য মনে হলো যেন আমি একটা চিড়িয়াখানার যন্ত্র। আচ্ছা আচ্ছা, বহু মানুষ আমাকে দেখার জন্য আসলো, নামি দামি অনেক মানুষ। তখন মরহুম সাদেক মাস্টার, আমাদের মাননীয় শ্রদ্ধ ব্যক্তি ইদ্রিস মাস্টার, ওনারা আসলেন। শিল্পাচার্য আসে দেখলাম আমার বাড়িতে, শিল্পাচার্য জয়নুল আবদিন আমাদের বাড়িতে। তখন আমার সবই ছিল, মাঝুন উনি ছিল, ওনারও স্পর্শ আমি পাইলাম। কিন্তু ওনার স্পর্শ পাওয়ার পর আমার ভিতরে মুক্তিযুদ্ধের যাওয়ার জন্য একটা কল্পনা সৃষ্টি হলো। আমি এখান থেকে চলে গেলাম 10ই এপ্রিল। আমি এবং আমার খুব ক্লোজ বর্তমান পুলিশ ইন্সপেক্টর রিটায়ার্ড তৌফিক উদ্দিন ভূঁইয়া, সাহিত্যিক এবং গীতিকার, আমরা 2 জন চলে গেলাম। আমার মনে হয় যতদূর এটাই এই এলাকার মধ্যে আমরাই ফার্স্ট। টাকা পয়সা নাই, আমরা চলে গেলাম হাইটা, সেই ফরিদপুর পদ্মা নদী পার হয়ে মাগুরা পর্যন্ত আমরা যাই পৌঁছলাম। পৌঁছার পর ওখানে যাওয়া গেল মেহেরপুর সীমান্ত পর্যন্ত আমরা গেলাম, মেহেরপুর আর মাগুরা সীমান্ত। তারপর দেখা গেল ওখানে পাকিস্তানিরা বোম্বিং করতেছে, প্লেন থেকে বোম্বিং করতেছে, মোটর শেল করতেছে। বাধ্য হয়ে ওখান থেকে আবার রিটার্ন আসলাম আমি বাড়িতে। আমরা কলাতে চলে আসলাম, সে হাইটা ওখান থেকে পায়ে হাইটা আবার সেই কলাতে আসলাম। আসার পর অনেক চেষ্টা করি কিভাবে আমি যাইতে হবে, কারণ আমার মনের ভিতরে আগুন জ্বলছে, আমি কোন সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। এখান থেকে পরে আমি সহ আরো 8 জন, আমার গ্রামের 3-4 জন এবং বাইরের লোক আছে, এই 8 জন নিয়ে আমি একটা নৌকা যুগে
এখান থেকে ঘাট থেকে আমাদের খাল আছে, এক নদী আছে, এই নদী থেকে নৌকা যোগে আমি চলে গেলাম সেই মুন্সিগঞ্জ। আচ্ছা, মুন্সিগঞ্জ যাওয়ার পর দেখা গেল ওখানে পাঞ্জাবিরা টহল দিতেছে নদী। আমাদের যে মাঝিয়া ছিল ওদের সাথে কন্ট্যাক্ট ছিল, আমাকে একবারে আগরতলা বর্ডার দিয়ে দেবে, ওইভাবে নৌকাকে আমরা ভাড়া করছিলাম। কিন্তু মুন্সিগঞ্জ যাওয়ার পর ওই টহল দেখে মাঝিরা ভয় পাই গেল। কি আর করা যায়, নৌকা বিজয় করে দিলাম। ওখান থেকে আবার নৌকা করলাম, নৌকা করে 2 দিন পর আমরা চলে গেলাম সেই ভারতে, আগরতলা নদী পথে আরেক নৌকা যুগে চলে গেলাম আগরতলা। ওখানে যাওয়ার পর অনেক নেতৃবৃন্দের সাথে দেখা হলো, বিশেষ করে আমাদের এলাকার কৃতি সন্তান বুরহানুদ্দিন গগন, ওনার সাথে দেখা হলো। আমি ওখানে একদিন হোল্ড করার পর আমি চলে গেলাম ইয়ুথ ক্যাম্পে, যেখানে নাকি আমরা সমস্ত রেগুলার ফোর্স, ইপিআর, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নৌবাহিনী সবাই যে একটা ক্যাম্প তৈরি ছিল, ইয়ুথ ক্যাম্প। আচ্ছা, এর নাম ছিল ইয়ুথ ক্যাম্প। জায়গাটার নাম ছিল দুর্গা চৌধুরী পাড়া। ওখান থেকে 5-7 দিন থাকার পর মানে দিনে হয়তো একবার কোন রকম খাইতাম, কিন্তু গোসল নাই, পানি নাই। ওখান থেকে ডিস্ট্রিবিউট হলো, চলে গেলাম সিলেট এলাকায়। আপনার তো ট্রেনিং এর দরকার, আমার 10%, আমার তো ট্রেনিং দরকার নাই। চলে গেলাম ওখান থেকে সিলেট এলাকা, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকা, ভারতে। হবিগঞ্জের অপোজিটে যে ভারত, থানাটার নাম যথাসম্ভব সিজাই থানা ছিল, 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টার। আচ্ছা, যেখানে এই সেক্টর হেডকোয়ার্টার, সেক্টর কমান্ডার ছিল এই কাজী শফিউল্লাহ। আচ্ছা, এই যে একসময় যে সেনাবাহিনীর প্রধান, 3 নম্বর সেক্টর কমান্ডার। এবং তখন কিছুদিন টুআইসির কাজ করছিলেন এই যে বর্তমান মেজর জেনারেল রিটায়ার্ড এই হেলাল মুর্শেদ সাহেব। আচ্ছা, আমাদের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান। ওখান থেকে আমি আবার আরেক জায়গায় নিয়ে গেল আমাকে। তখন ছিল ক্যাপ্টেন, বর্তমানে রিটায়ার্ড মেজর জেনারেল মতিউর রহমান, মেজর জেনারেল মতিন বলে পরিচিত, বীর প্রতীক। তো ওনার আন্ডারে ছিল সমস্ত ইপিআর এর লোক। তো ওখান থেকে ভারত থেকে আসা আমরা মাঝে মাঝে ক্রমান্বয়ে ভারত থেকে আসা সিলেট অঞ্চলে অপারেশন করতাম। সম্মুখ যুদ্ধে যেতেন? সম্মুখ যুদ্ধে অপারেশন করতাম। এটা হিট অ্যান্ড রান নয়, আমরা ওখান থেকে বের হতাম 24 ঘন্টার নিচে নয়, আবার 72 ঘন্টা বেশিও নয়। ওই অবস্থান, ওই টার্গেটের অবস্থান নেওয়া, টার্গেট ডিস্ট্রয় করার পর তারপর ওখান থেকে হাসিল করার পর তারপর আমরা ওখান থেকে ফিরতাম। এর মধ্যে অনেক হত হয়েছে আপনাদের মধ্যে? আমাদের মধ্যে হত হয় নাই, আহত হয়েছে। ইনশাল্লাহ আমাদের মধ্যে হত, আমার মনে পড়ে না যে কেউ মারা গেছে, কিন্তু আহত হয়েছে। কিন্তু পাক বাহিনী অবশ্যই হত হয়েছে, মারা গেছে, কিন্তু সেটা তো গণা সম্ভব না আমার পক্ষে যে কতজন, যেহেতু টার্গেট ওটা ডিস্ট্রয় হয়ে গেছে, বাবা ভাইয়ে চলে গেছে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে এসে বীর মুক্তিযোদ্ধা ইয়াদুর রহমানের কাছে আরো যুদ্ধের কথা শুনবো। আসল যোগ হবে, জন্ম থেকেই আসল যোগের বিজনেস 2 নম্বরই।